আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের লেকচারে আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ রাইট ফর্ম ভার্বের আমি কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব এবং তা কীভাবে প্রয়োগ করতে হয় তা তোমাদেরকে বোঝাবো। তোমরা যদি সেই নিয়মগুলো ভালোভাবে মুখস্থ করতে পারো বা সেই নিয়মগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের আর কখনো চিন্তা করতে হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো এখন আমরা রাইট ফর্ম ভার্বের যে প্রথম নিয়মটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখি কি বলা হয়েছে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন যদি একটা উদাহরণ দিই, যে হি ইট রাইস। তো এখন যদি তোমাকে বলা হয় যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব বসা, তখন আমরা দেখব যে এখানে হি হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে এবং তার শেষে কিন্তু এস বা ইএস যোগ হয়েছে। এখন এর রাইট ফর্ম অফ ভার্ব হবে হি ইটস, অর্থাৎ ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে, হি ইটস রাইস, অর্থাৎ সে ভাত খায়। এরপর আমরা দেখব যে দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, যে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো দিক যদি বোঝায় কোনো সেন্টেন্সে, তখন কিন্তু তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং তার সাথে কিন্তু তার ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। যদি একটা চিরন্তন সত্য নিয়ে কথা বলি, যে দ্য সান গিভস আস লাইট। এখানে দ্য সান গিভ আস লাইট। এখন যদি বলা হয় যে যদি বলা হয় যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এখানে যে উপযুক্ত রাইট ফর্ম ভার্ব ব্যবহার করো, তাহলে এখানে কি বসবে, যে দ্য সান গিভ আস লাইট। এখানে কিন্তু যে চিরন্তন সত্য বোঝানোর কারণে এই পুরো সেন্টেন্সটাকে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে রূপান্তর করতে হবে। এখন যদি আমরা এর রাইট ফর্ম অফ ভার্ব বসাই, যে দ্য সান গিভস আস লাইট, অর্থাৎ সব ঠিক থাকবে, এখানে একটা এস যুক্ত হবে আর পুরো সেন্টেন্সটা আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রূপান্তর করতে হবে। তো এখন আমরা তৃতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। তো এই নিয়মে কি বলা হয়েছে চলো দেখি। তো বলা হয়েছে যে কোনো সময়ের যদি উল্লেখ না থাকে, এরূপ সেন্টেন্সে যদি অলওয়েজ, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, এরপর এভরিডে, এরপর সামটাইমস, এই সকল ওয়ার্ড যদি যুক্ত থাকে, তখন কিন্তু তা সিম্পল পাস্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, কোনো সেন্টেন্সে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, এইরূপ সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, এরকম এই কয়েকটা ওয়ার্ড ছাড়া আর কিছু ওয়ার্ড যুক্ত থাকে, তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। অর্থাৎ তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যদি একটা উদাহরণ দেখি, যে হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং। অর্থাৎ তোমাকে বলা হলো যে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব বসাও। তো এখানে কি বসাবে, যে এখানে কিন্তু হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং। এখন সে সকালে ঘুমায়, সে প্রতিদিন সকালে ঘুমিয়ে থাকে। এখন সে কতটুকু সময় ঘুমায় বা কয়টা বাজে ঘুম থেকে ওঠে, তা নিয়ে কিন্তু এখানে কোনো কিছু বলা নেই। শুধু বলা আছে যে হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং। কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে না, অর্থাৎ সময়ের উল্লেখ নেই। এবং তার সাথে কিন্তু এই সেন্টেন্সগুলোর মধ্যে অলওয়েজ যুক্ত আছে
অলওয়েজ যুক্ত থাকার কারণে আমরা এটাকে এই সেন্টেন্সটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রূপান্তর করব। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারবো যে হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং। অর্থাৎ এখানে মূল ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। তো রাইট ফর্ম ভার্ব শেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তোমাদের সেটা হলো যে টেন্স সম্পর্কে একটি বিস্তারিত ধারণা থাকতে হবে। টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকলে কিন্তু এই যে নিয়মগুলো তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। তো এখন আমরা চতুর্থ নিয়মটি নিয়ে আলোচনা করব। তো এই নিয়মটি যদি বুঝতে থাকো তো চতুর্থ নিয়মটি নিয়ে এখন আলোচনা করব। তো চতুর্থ নিয়মটি হলো বি ভার্ব বিহীন সেন্টেন্সকে, অর্থাৎ বি ভার্ব বিহীন কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ, অর্থাৎ বি ভার্ব বিহীন কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই তখন, অর্থাৎ বি ভার্ব বিহীন কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তখন কিন্তু আমাদেরকে ডু, ডাস এবং ডিড ব্যবহার করতে হবে। ডিড ব্যবহার করতে হবে, অর্থাৎ ডু, ডাস, ডিড আমাদেরকে বসাতে হবে। তো এটা দেখলাম, কিন্তু এখন তোমরা বলবা যে এখানে ডু, ডাস, ডিড এটা কি সবসময় আমরা ব্যবহার করতে পারবো, অথবা এখানে কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন ওয়ার্ড যুক্ত আছে, তো এখানে কোনটা আমরা ব্যবহার করব? তো এই ক্ষেত্রে আমাদের একটি নিয়ম আছে। তো সেই নিয়মটি হলো বিভাগবিহীন, অর্থাৎ সেন্টেন্সটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যে থার্ড পারসন সেন্টেন্সটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমরা ডু বা ডাস বসাতে পারবো। সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস বসাবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাস বা ডাজেন্ট ব্যবহার করে সেই সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারবো। তো এখন যদি এর একটা উদাহরণ দিই, যদি বলা হয় হি নট ইট ফুড রেগুলারলি, অর্থাৎ সে প্রতিদিন খাবার ঠিক মতো খায় না। এখন তোমাদেরকে বলা হলো যে এখানে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করো। তাই এখানে কি বসাবা, যে এখানে কিন্তু হি হলো হি বা সি, অর্থাৎ হি বা সিও যদি থাকে তো হি বা সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিন্তু এখানে ডাজ নট বসবে। যদি হি ডাজ নট ইট ফুড রেগুলারলি, হি ডাজ নট ইট ফুড রেগুলারলি, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা ডাস বসাবো। ডাস বা ডাজ নট বসিয়ে সেই সেন্টেন্সকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারবো। এরপর এটা দেখলাম। তো এখন যদি সেটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, যদি লিখি, তো সেন্টেন্সটি এখন তো আমরা ডাস কখন বসাবো সেটা নিয়ে জানলাম। তো এখন আমরা জানবো যে ডু কখন বসাতে হয়। এখন সেন্টেন্স যদি ফার্স্ট বা সেকেন্ড পারসন হয় এবং তা প্লুরাল হয়, অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড পারসন হয় এবং তা যদি প্লুরাল হয় তখন কিন্তু আমরা সেখানে ডাজ নট বসাতে পারবো না, অর্থাৎ সেখানে আমরা ডাজ নট বসাতে পারবো না।
সেখানে আমরা কি বসাবো? সেখানে আমরা বসাবো ডু বা ডোন্ট। অর্থাৎ ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, এবং যদি প্লুরাল হয় কোনো সেন্টেন্সে, যদি প্লুরাল যেমন দে, উই, আস, দেমসেলভস, এরকম যদি প্লুরাল পারসন হয় এবং তার যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, তখন কিন্তু আমরা এখানে ডু বা ডোন্ট বসাতে হবে। এখন যদি একটা উদাহরণ দিই, যে দে নট কেয়ার অ্যাবাউট আস, অর্থাৎ তারা আমাদের পরোয়া করে না। এখন তোমাকে বলা হলো যে এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। প্রথমে তোমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এখানে পার্সনটা কি, পার্সনটা হলো এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে প্লুরাল পার্সন, অর্থাৎ দে বসিত হয়েছে। তো এখন আমরা লিখতে পারবো দে বসার কারণে এখানে কিন্তু ডু বসবে, অর্থাৎ যদি লিখি দে ডু নট কেয়ার অ্যাবাউট আস, ডট ডট দিয়ে দিলাম, দে ডু নট কেয়ার অ্যাবাউট আস। এখন যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে খুব সহজ, এই ডুটা সাবজেক্টের সামনে চলে আসবে, অর্থাৎ ডু দে কেয়ার অ্যাবাউট আস। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় তখন কিন্তু এখানে ডোন্ট বসবে, অর্থাৎ ডোন্ট দে কেয়ার অ্যাবাউট আস। তো এইভাবে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আমরা ডিড কখন বলবো। তো ডিড কিন্তু আমরা সবাই জানি যে ডিড হলো একটি পাস্ট টেন্সে, ডিড পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ সেন্টেন্স যদি এখানে, অর্থাৎ সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তখন ডিড বসে। অর্থাৎ সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তখন কিন্তু আমরা ডিড বসাতে পারবো। যদি লিখি দে not gone they did not, যদি লিখি not they not came to the meeting। এখন যদি লিখি যে they not came to the meeting, তখন কিন্তু আমরা বসাতে পারবো যে they did not come to the meeting, অর্থাৎ তারা মিটিং এ উপস্থিত ছিল না। তো এইভাবে আমরা ডু দে ডিড বসাতে পারবো। তো আমরা এখন 4 নম্বর নিয়ম সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেলাম। তো এখন আমরা 5 নম্বর নিয়মে যাব। তোমরা যারা এখানে লেখা হয়নি তারা লিখে নাও। তো এখন আমরা 5 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তো দেখি 5 নম্বর নিয়মে কি বলা আছে। যে 5 নম্বর নিয়মে বলা আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ যে WH, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH শব্দ দ্বারা, WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, তখন কিন্তু আমরা টু বি ভার্ব, সেই সেন্টেন্সের সাবজেক্ট বা পার্সন অনুযায়ী টু বি ভার্ব যুক্ত করতে হবে। অথবা যদি টু বি ভার্ব না থাকে তখন কিন্তু আমাদের ডু ডিড বা ডাজ বসাতে হবে। তো টু বি ভার্ব যদি না থাকে তখন কিন্তু ডু ডিড ডাজ বসাতে হবে। তো এখন একটা উদাহরণ দেখি যে why he look so happy today, why he looks so
হ্যাপি টুডে, অর্থাৎ এখানে বলা হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করো। তো এখানে কি হোয়াই হি লুকস সো হ্যাপি টুডে, কেন তাকে আজকে খুব খুশি দেখাচ্ছে। তো এখানে আমাদের রাইট ফর্ম বসবে যে হোয়াই, এখানে যেহেতু হি আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে তো এখানে বসবে যে হোয়াই ডাস, যেহেতু এখানে টু বি ভার্ব নেই সেখানে কিন্তু আমাদের ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। আর যেহেতু হি আছে, হি হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ডাজ বসবে। তো হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি টুডে, অর্থাৎ তাকে কেন আজকে খুব খুশি দেখাচ্ছে। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে টু বি ভার্ব যুক্ত করতে পারবো। তো এখানে কিন্তু আমরা আগের নিয়মের মতোই, যে এখানে যদি হি সি যে থার্ড পারসন বা এখানে ফার্স্ট বা সেকেন্ড প্লুরাল বা পাস্ট, তো এই 5 নম্বর নিয়মের ক্ষেত্রে কিন্তু আমরা সেই 4 নম্বর নিয়মের মতো একই বিষয়টি লক্ষ্য করছি। অর্থাৎ সেটি হলো যে যদি সাবজেক্ট যদি হি বা সি হয় তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবার যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন এবং তার যদি প্লুরাল হয় তখন কিন্তু আমরা সেখানে আমরা এখানে হবে ডাস, ডু এবং ডিড। অর্থাৎ যদি পাস্ট টেন্স হয় তখন ডিড বসবে, এবং যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তখন কিন্তু ডু বসবে, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা ডাস ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে পারবো। তো এখন আমরা 6 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। সেই নিয়মটি হলো কি, যে বর্তমান সময় চলছে এমন কোনো কাজ যদি বোঝায় তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো কি, যে বর্তমানে চলছে এমন কোনো যদি কাজ বোঝায়, যদি লিখি যে বর্তমানে চলছে এমন কোনো কাজ যদি বোঝায় তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে। আরেকটি বিষয় হলো এক্ষেত্রে সময়ের তো 5 নম্বর নিয়মটা কি, নিয়মটি হলো যে যদি বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝায় তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি লিখি একটা উদাহরণ দিই, যে হি রিড এ বুক at this moment, অর্থাৎ এখানে কি, যে হি রিড এ বুক অ্যাট দিস মোমেন্ট। তো এখানে একটি সময়ের, এখানে যদি খেয়াল করো যে এখানে একটি সময়ের উল্লেখ রয়েছে, যে অ্যাট দিস মোমেন্ট, এটা একটা সময়ের উল্লেখ রয়েছে। এবং তাছাড়া তখন কিন্তু এখানে বর্তমানকালে চলছে, হি রিড এ বুক অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ সে এই মুহূর্তে একটা বই পড়ছে। তো একটি বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বুঝাচ্ছে তখন কিন্তু আমরা যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যদি লিখি যে হি ইজ রিডিং এ বুক at
দিস মোমেন্ট, অর্থাৎ সে একটি বই এখন পড়াশোনা করছে। অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসবে, এবং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি দেখি তখন দেখব যে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ সেই স্ট্রাকচার দেখছি যে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এবং এটা হলো যে এম ইজার, এবং এটা হলো যে রিড ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর এটা হলো ওটা হলো অবজেক্ট। তো ওইভাবে আমরা 5 নম্বর নিয়মটি ব্যবহার করব। তো আমরা 7 নম্বর নিয়মে দেখি যে এখানে বলা আছে যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ যদি হ্যাভ, হ্যাড, হ্যাড থাকে কোনো সেন্টেন্সে তখন কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যদি লিখি যে হি হ্যাজ ফিনিশ, যে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। তো এখানে বলা হলো যে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। এখন তোমাদেরকে বলা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করো। তখন তোমরা কি ব্যবহার করবে? তখন তোমরা দেখবে যেখানে কি আছে, যে হ্যাজ আছে, হ্যাজ থাকার কারণে আমরা কি লিখতে পারবো, যে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে কি বসেছে, যেহেতু এখানে ফিনিশ, এই ফিনিশটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ফিনিশড, অর্থাৎ ফিনিশড। তো হ্যাজ থাকার কারণে এখানে ফিনিশড হবে, আর যদি এখানে থাকে হি হ্যাড তখনও কিন্তু সেম এখানে ফিনিশড বসবে। অর্থাৎ যদি ভার্বের সাথে যদি, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন কিন্তু আমরা খুব সহজেই তাকে পাস্ট পার্টিসিপল, তার ভার্বকে পাস্ট পার্টিসিপল করার মাধ্যমে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করতে পারবো। তো আমরা 8 নম্বর নিয়মে কি দেখছি, যে এখানে বলা আছে যে জাস্ট নাও, ইয়েট এবার, লেটলি, অর্থাৎ জাস্ট নাও, ইয়েট এবার, লেটলি, রিসেন্টলি। অর্থাৎ এই সকল ওয়ার্ডগুলো যদি দেখি, জাস্ট নাও, ইয়েট এবার, লেটলি, রিসেন্টলি যদি থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ সেই সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। যদি একটা উদাহরণ দেই, যে আই সি হিম রিসেন্টলি। অর্থাৎ এখানে বলা হলো যে আই সি হিম রিসেন্টলি, এবং বলা হলো যে এখানে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করো। তখন তোমরা কি দেখবে, যে এখানে কি আছে, এখানে রিসেন্টলি যুক্ত আছে। রিসেন্টলি যুক্ত থাকার কারণে কিন্তু আমরা কি লিখবো, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, যে আই সি হিম লেটলি, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। অর্থাৎ আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তো এখানেও কিন্তু আমরা দেখবো যে টেন্সের কীভাবে ব্যবহার হয়। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব মানেই হলো তোমার টেন্সের ব্যবহার। যদি টেন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারো তখন কিন্তু রাইট ফর্ম ভার্ব পারা অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ এই শব্দগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ জাস্ট নাও, এবার, ইয়েট, অলরেডি, লেটলি, এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে তখন কিন্তু তোমরা সেই সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানানোর মাধ্যমে তোমরা সেই রাইট ফর্ম ভার্বকে লিখতে হবে। অর্থাৎ এখানে কি লিখেছি, যে রিসেন্টলি থাকার কারণে কিন্তু আমরা এখানে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আর তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কিন্তু হ্যাভ বা হ্যাজ যুক্ত থাকে, হ্যাভ বা হ্যাজ যুক্ত থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে। তো আমরা 9 নম্বর নিয়মে কি দেখছি, যেখানে বলা হচ্ছে যে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড বা ফ্রেজ, যেমন, তো এখানে কি বলা হচ্ছে, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড বা ফ্রেজ যদি যুক্ত থাকে, অর্থাৎ অতীতকে নির্দেশ করে
এমন কোনো ওয়ার্ড বা ফ্রেজ যদি যুক্ত থাকে, যেমন সেই ফ্রেজগুলো কি কি, যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এরপর লাস্ট নাইট, এরপর হলো কি, এরপর হলো লং এগো সিন্স, এই সকল ওয়ার্ড বা ফ্রেজ যদি যুক্ত থাকে তখন কিন্তু আমরা তার পাস্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ সেই ওয়ার্ড বা সেন্টেন্সের, তখন সেই সেন্টেন্সের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। তো এই শব্দগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অতীতকে নির্দেশ করে এমন কোনো সেন্টেন্সকে যদি বোঝায়। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ কি আছে, আই কেম হোম লাস্ট নাইট, অর্থাৎ কি বলা হয়েছে, যে এখানে বলা আছে যে আই কেম হোম লাস্ট নাইট। কেম না, এখানে যদি বলা থাকলো যে আই কাম হোম লাস্ট নাইট, অর্থাৎ আমি গতকালকে গতকাল রাতে বাসায় এসেছি, অর্থাৎ আই কেম হোম লাস্ট নাইট। এখানে কিন্তু অতীতকে নির্দেশ করা হয়েছে এবং অতীত নির্দেশক একটা ওয়ার্ড বা ফ্রেজ, এবং সেই ফ্রেজটা কি, যে লাস্ট নাইট হলো একটা অতীত নির্দেশক ফ্রেজ, এবং এই ফ্রেজটা যুক্ত থাকার কারণে আমরা কি লিখতে হবে, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যদি লিখি কাম, কাম ভার্বের পাস্ট ফর্ম কিন্তু যে আই কেম হোম লাস্ট নাইট, অর্থাৎ আই কেম হোম লাস্ট নাইট, এভাবে আমরা লিখতে পারবো। তো এখন আমরা 10 নম্বর নিয়মে কি দেখছি, যে এখানে বলা আছে যে নো সুনার হ্যাড দেন, অথবা যদি দেখি যে এই সকল এগুলো যদি যুক্ত থাকে, যেমন নো সুনার হ্যাড, তারপর দেন, স্কার্সলি হ্যাড, ওয়েন, হার্ডলি হ্যাড, বিফোর, অর্থাৎ এগুলো যদি যুক্ত থাকে তখন কিন্তু প্রথম ব্র্যাকেটের ভার্বকে আমাদের পাস্ট পার্টিসিপল করতে হবে, এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে কিন্তু আমরা পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভার্বকে আমাদের পাস্ট পার্টিসিপল করতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে আমাদের পাস্ট ফর্ম করতে হবে। যদি একটা উদাহরণ দেখাই, যে এভাবে থাকতে পারে, নো সুনার হ্যাড হি টেক the money then he went away. No sooner had he take the money then he went away. তো এখানে আমাদের প্রথম ব্র্যাকেটটা দেখি, তো প্রথম ব্র্যাকেটটা হলো কি, এই যে এতটুকু এবং এতটুকু। তো এখানে দুইটা সেন্টেন্স কিন্তু একসাথে যুক্ত রয়েছে। তো এই সেন্টেন্সের প্রথম অংশটা হলো যে এতটুকু এবং দ্বিতীয় অংশটা হলো যে এতটুকু। তো এখানে আমাদের দেখতে হবে যে এই নো সুনার এবং দেন যুক্ত থাকার কারণে তখন আমরা নিয়ম অনুযায়ী লিখতে পারবো যে এটাকে আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। তো যদি লিখি যে নো সুনার হ্যাড হি, তো এখানে টেক এর পাস্ট পার্টিসিপল কি হবে, টেকেন। তো নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ টাকা নিয়ে যাওয়ার সাথে সাথেই সে চলে যায়, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তো এখানে আমরা দেখব যে এই প্রথম ব্র্যাকেটের অংশটুকু কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি এবং দ্বিতীয় ব্র্যাকেটটা কিন্তু অলরেডি পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ এইভাবে যদি নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, এরপর হলো হার্ডলি হ্যাড বিফোর, এই সকল এই তিনটি যুক্ত থাকে, তখন কিন্তু আমরা প্রথম ব্র্যাকেটের অংশকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব এবং প্রথম ব্র্যাকেটের ভাবকে পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভাবকে পাস্ট ফর্ম করতে হবে। তো এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাব। তো আমরা 11 নম্বর নিয়মে কি দেখছি, যে 11 নম্বর নিয়মে দেওয়া আছে যে সিন্সের প্রথম অংশ যদি, অর্থাৎ এই সিন্স
এই সিন্স পাস্ট পাস্টের ফ্রেজ, অতীতকালের কোনো ভার্ব বা ফ্রেজ, অতীতকালের একটি ফ্রেজ হলো সিন্স। অর্থাৎ এই সিন্সের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন কিন্তু এর পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ সিন্সের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন কিন্তু এর পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। তো এখন আমরা একটি উদাহরণ দেখব। যদি লিখি it has been many years since I come to দেখি যে it has been many years। তো এখানে কি বলা হয়েছে যে it has been many years, বা এখানে যদি লিখি যে has been না বসিয়ে যদি is এ লিখি যে it is many years since I come to ঢাকা, অর্থাৎ অনেক বছর হয়েছে আমি ঢাকায় এসেছি। তো এখানে সিন্সের প্রথম অংশ কি আছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইট ইজ মেনি ইয়ার্স। তো এই সিম্পল যদি লিখি সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিন্সের প্রথম অংশ কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাই কারণে কিন্তু এর পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হবে। তো সিম্পল পাস্ট টেন্সে কি বসবে, যদি লিখি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, অর্থাৎ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, অর্থাৎ এখানে কিন্তু হ্যাড বসবে না, অর্থাৎ হ্যাড না বসে কিন্তু এখানে নিয়ম অনুযায়ী এখানে কেম বসবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ সাথে তোমাদের মনে রাখতে হবে। তো 12 নম্বর নিয়মে আমরা কি দেখছি যে সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে এর পরের অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ যে এর আগে দেখেছি যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন কিন্তু এর পরের অংশ সিম্পল পাস্ট হয়। কিন্তু এখন কি হয়েছে, এখন হলো এর উল্টোটা, যে সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তখন কিন্তু এর পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। যদি একটা উদাহরণ দেখি যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, অর্থাৎ ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, এটা যদি আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম ভার্ব ব্যবহার করতে বলে প্রশ্নে, তখন এই সেন্টেন্সে আমরা কি বসাবো, যেখানে দেখব যে সিন্সের প্রথম অংশটা কোন টেন্সে আছে। সিন্সের প্রথম অংশ কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এখন আমাদের কি করতে হবে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে এর পরের অংশ আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই, পাস্ট পারফেক্ট করতে হলে আমাদের কি বসাতে হয়, আমাদের টেন্স অনুযায়ী পাস্ট পারফেক্টে হ্যাড বসাতে হয় এবং এর পরের অংশ আই হ্যাড কাম, অর্থাৎ আই হ্যাড কাম টু ঢাকা, অর্থাৎ ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু ঢাকা। তো এইভাবে আমরা 12 নম্বর টেন্সটি ব্যবহার করব। তো বন্ধুরা এখন আমরা দেখব যে 13 নম্বর নিয়মে কি রয়েছে। তো এখানে বলা হয়েছে যে বিফোরের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কিন্তু এর পরের অংশ কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়। আবার আফটারের প্রথম অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কিন্তু এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বিফোর
এই বিফোর এর প্রথম যে অংশটা রয়েছে সেই অংশটা হবে পাস্ট পারফেক্ট, এবং এর পরের অংশটা কি হবে, সেটা হবে সিম্পল পাস্ট টেন্স হবে। আবার আফটারের ক্ষেত্রে হলো সেটা উল্টা, আফটারের ক্ষেত্রে কি সিম্পল পাস্ট টেন্স যদি প্রথম অংশে থাকে তাহলে আফটারের পরের অংশ হবে যে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে কি লেখা আছে, যে এখানে প্রথমেই লেখা আছে যে হি গো টু বেড বিফোর আই কেম, অর্থাৎ হি গো টু বেড বিফোর আই কেম। এখানে কি যে প্রথম অংশ পাস্ট, যে পরের অংশ কি আছে এখানে, যে সিম্পল পাস্ট টেন্স আছে। তখন তো পরের অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে বিফোর এর পরের অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে এর আগের অংশটা কি হবে, সিম্পল আগের অংশটা হবে হলো যে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে কি বসবে, তো এখানে দেখি যেখানে হবে যে হি হ্যাড গন টু বেড বিফোর, he had gone to bed before I came। আবার এরপরে এক্সাম্পলে কি দেওয়া আছে, যে I came, অর্থাৎ আমি এসেছি, I came after he leave home, after he leave home অর্থাৎ আমি এসেছি তা সে চলে যাওয়ার পর আমি এসেছি। অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি তো প্রথমে দেখব যে প্রথম অংশটা, আফটারের প্রথম অংশটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, যে আফটারের প্রথম অংশ যেহেতু সিম্পল পাস্ট টেন্স হয়েছে তাহলে এর পরের অংশটি কি হবে, এর পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে কি লেখা আছে যদি লিখি, যে আই কেম আফটার হি হ্যাড লেফট হোম, অর্থাৎ আমি এসেছি সে চলে যাওয়ার পর আমি এসেছি। অর্থাৎ এই নিয়মগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। তো বন্ধুরা, এখন আমরা 14 নম্বর নিয়মটি দেখব। যে 14 নম্বর নিয়মে কি বলা হয়েছে, অর্থাৎ এখানে বলা আছে যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে, অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, অর্থাৎ সেই সেন্টেন্সের মধ্যে দুইটি ভার্ব থাকবে, তাহলে কিন্তু দুইটি ভার্ব থাকলে ব্র্যাকেটে যে ভার্ব থাকে, অর্থাৎ প্রশ্নের মধ্যে দেখবে যে যে ভার্বটার রাইট ফর্ম ভার্ব ইউজ করতে হবে সেই ভার্বে কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকবে। তো ব্র্যাকেটের ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে, অথবা যদি তাও না করো তাহলে কিন্তু সেই ভার্বটির পূর্বে কিন্তু টু বসাতে হবে। অর্থাৎ তাও যদি না করো তাহলে কিন্তু আরেকটি তৃতীয় নিয়মটি রয়েছে, সেই নিয়মটি হলো যে ভার্বে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি একটা উদাহরণ দেখাই, যে আই স হিম রিড, অর্থাৎ প্রশ্নে কিন্তু এইভাবে দেওয়া থাকবে। যদি এখানে যদি বলা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম ভার্ব ব্যবহার করো, তখন কি লিখবে, যে আই স হিম রিড, অর্থাৎ এখানে দুইটি ভার্ব রয়েছে, স হলো একটা ভার্ব এবং রিড হলো একটা ভার্ব। অর্থাৎ আমি তাকে দেখেছি, এখানে একটি ক্রিয়া সম্পন্ন হয়েছে। আবার সে যে পড়াশোনা করছে, অর্থাৎ সে যে পড়ছে, এটাও কিন্তু একটা ক্রিয়া। অর্থাৎ আই স হিম রিড, এখানে আই স হিম রিড, অর্থাৎ এখানে কিন্তু ভার্ব যে রয়েছে, এখানে কিন্তু ব্র্যাকেটের ভার্বটি হলো এই যে রিড হলো ব্র্যাকেটের ভার্ব। প্রশ্নে এই রিডকে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভার্বের সাথে কিন্তু আই যোগ করতে হবে। যদি লিখি আই স হিম রিডিং, অর্থাৎ আই স হিম রিডিং, এইভাবে আমরা ব্যবহার করতে হবে আই স হিম রিডিং। এখানে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরপর যদি আরেকটা উদাহরণ দেখাই, যে আই ডোন্ট ওয়ান্ট রিড দিস বুক, অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট রিড দিস বুক। এখানে যদি আই ডোন্ট ওয়ান্ট রিড দিস বুক, তো এখানে
তোমার কি বসাতে হবে, অর্থাৎ ভার্বের পূর্বে কিন্তু টু যুক্ত করতে হবে। এই যে এখানে রয়েছে যে টু যুক্ত করতে হবে। অর্থাৎ যদি লিখি আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস বুক। আবার এখানে আরেকটা লিখতে হলো যে আই ডোন্ট ওয়ান্ট রিডিং দিস বুক, অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট রিডিং দিস বুক, অর্থাৎ রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও তোমরা সম্পূর্ণ করতে পারো রাইট ফর্ম ভার্ব। কিন্তু এখানে আই ওয়ান্ট টু ব্যবহার করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই এখানে টু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এভাবেই তোমরা 14 নম্বর নিয়মটি ব্যবহার করবে। অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা অবশ্যই সিম্পল হতে হবে, সেই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকতে হবে এবং সেই যে ভার্বটিকে ব্র্যাকেটের সাহায্যে উল্লেখ করা হয়েছে সেই ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি যুক্ত করতে হবে, অথবা সেই ভার্বের পূর্বে তোমার টু যুক্ত করতে হবে, অথবা সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এখন যদি দেখি 15 নম্বর নিয়মটা কি বলা আছে, অর্থাৎ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, ডেয়ার, নিড টু, নিড ইত্যাদির পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং এর সাথে ভার্বের সাথে যদি টু থাকে তাহলে সেই টুটি উঠে যায়। অর্থাৎ টু থাকলে সেই টুটি উঠে যাবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, অর্থাৎ এই ওয়ার্ডগুলো খুব মনোযোগ সহকারে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং যদি টু থাকে, ভার্বের পূর্বে যদি টু থাকে তাহলে সেই টু কিন্তু উঠে যায়। যদি লিখি এক্সাম্পল দিই যে ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, তাহলে এখানে কি হবে, তাহলে চলো দেখে নিই। তাহলে এখানে কি বলবে যে ইউ হ্যাড বেটার বসলাম, এই যে হ্যাড বেটার এটা বসার পর কি বসবে, যে এটা প্রেজেন্ট ফর্ম বসবে, তো প্রেজেন্ট ফর্ম বসালাম। এখন এর সাথে কিন্তু আমরা দেখি এই টু কিন্তু যুক্ত আছে, অর্থাৎ ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, এখানে টু কিন্তু উঠে যাবে, টু বসবে, অর্থাৎ ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট। অর্থাৎ এই নিয়মটা কি, যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এরপর লেট, মাস্ট, নিড, এরপর হলো ডেয়ার, এই সকল ওয়ার্ড এর পর কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপর কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্ব এর পূর্বে যদি টু থাকে সেই টুটি কিন্তু উঠে যায়। তো এটা তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা এখন আমরা 16 নম্বর নিয়মে দেখব যে এই নিয়মে কি বলা আছে, যে এখানে বলা আছে যে সেন্টেন্সের শুরুতে যদি উর্ধের থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি উর্ধের থাকে তাহলে সাবজেক্টের পর কিন্তু কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ এখন যদি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা হলো would that I see a tiger, অর্থাৎ এখানে কি বলা আছে, এখানে বলা হয়েছে যে would that I see a tiger। তো এখানে কি আছে, এখন
এই নিয়মের প্রথমে বলা হয়েছে যে সেন্টেন্সের শুরুতে যদি উর্ধ্ব থাকে, অর্থাৎ এখানে যদি লক্ষ্য করি যে সেন্টেন্সের শুরুতে কিন্তু উর্ধ্বটা যুক্ত আছে, সুতরাং আমরা লিখতে পারবো কি, যে আমরা লিখতে পারবো যে would that I, এখানে যেহেতু উর্ধ্ব বসেছে তাই সাবজেক্ট হলো এখানে আই, তো এই সাবজেক্টের পরে আই সাবজেক্টের পরে কুড বসবে, উইথ দ্যাট আই কুড সি এ টাইগার। যদি যদি আমি একটি বাঘ দেখতে পেতাম, অর্থাৎ এটা বুঝেছি, অর্থাৎ যদি উর্ধ্বের থাকে তখন আমরা কি বসাতে পারবো, উর্ধ্বের থাকলে আমরা সাবজেক্টের পরে কুড বসাতে হবে, এবং প্রদত্ত সেন্টেন্সটা, এটা খেয়াল রাখতে হবে যে প্রদত্ত সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে 17 নম্বর নিয়মে কি বলা হয়েছে। এই নিয়মে প্রথমে বলা হয়েছে যে টু বি এবং হ্যাভিং, অর্থাৎ টু বি এবং হ্যাভিং, যদি হ্যাভিং এর পর যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি টু বি অথবা হ্যাভিং যুক্ত থাকে তখন কিন্তু মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, হি ran away having seen the police, অর্থাৎ সে পুলিশকে দেখে পালিয়ে গেল। এখন আমরা দেখব কি, এখানে কিন্তু হ্যাভিং যুক্ত আছে, হ্যাভিং যুক্ত থাকার কারণে কিন্তু এর মূল ভাবটা কোনটা, যে এই সেন্টেন্সটার মূল ভার্ব হলো এই যে এটা, সি হলো সেন্টেন্সের মূল ভার্ব, সেন্টেন্সের মূল ভার্ব, তাহলে সি এর কিন্তু সি ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। যদি লিখি যে হি ran away having seen the police, অর্থাৎ সে পুলিশকে দেখে পালিয়ে গেল। এখন আমরা পরের রুলসটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ 18 নম্বর নিয়মে আমরা কি দেখছি। তো 18 নম্বর নিয়মে এখানে বলা হয়েছে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তোমার রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নে, অর্থাৎ সেই সেন্টেন্সের ভার্বের পূর্বে যদি মাইন্ড, ওয়ার্থ, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপর হলো ডু, মাইন্ড এবং প্রিপোজিশন যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রদত্ত ভার্বের পূর্বে যদি এই সকল ওয়ার্ডগুলো যুক্ত থাকে, মার্ক করে এগুলো এবং এগুলো, এই সকল ভার্বগুলো যদি যুক্ত থাকে এবং তার সাথে যদি প্রিপোজিশন যুক্ত থাকে তখন কিন্তু ব্র্যাকেটের ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করব। তখন এখন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। যদি একটা উদাহরণ দেখি যে আই went to the library with a view to, এখানে দেওয়া আছে যে মেক দেওয়া আছে, নট ডান। এখানে কি বলা হয়েছে যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গেলাম, উইথ এ ভিউ টু মেক নোট ডান, অর্থাৎ নোট করাকে সম্পন্ন করতে। তাহলে এখানে কি আছে, উইথ এ ভিউ টু, এটা যদি দেখি এখানে কিন্তু দেওয়া আছে এই যে উইথ এ ভিউ টু। তো এই সকল ওয়ার্ড যদি থাকে তখন আমরা কিন্তু সেখানে কি লিখতে পারি, ওয়ার্ড বা ফ্রেজ যদি যুক্ত থাকে তখন আমরা সেই ব্র্যাকেটের ভার্ব কোনটা, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা ভার্ব হলো এটা, একটা ভার্ব হলো এটা।
তাহলে এই দুই ভার্বের মধ্যে ব্র্যাকেটের ভার্বটা হলো মেক, তাহলে এই মেক ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে। এখন যদি আমরা রাইট ফর্ম ভার্বটা লিখি তাহলে লিখব যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি with a view to making making note done, অর্থাৎ I went to the library with a view to making the note done। তাহলে আমরা খুব সহজেই এই নিয়মটা দেখবো, এরপর আমরা পরের নিয়মে যাব। এখন যদি আমরা দেখি যে এই 19 নম্বর নিয়মের ক্ষেত্রে কি দেওয়া আছে, 19 নম্বর নিয়মে দেওয়া আছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ ফ্যান্সি, অর্থাৎ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ এবং ফ্যান্সি ইত্যাদি যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্ব পাস্ট ফর্ম হয়। তাহলে এই ব্র্যাকেটের ভার্বগুলো কিন্তু পাস্ট ফর্ম হবে। এই সকল ওয়ার্ড বা ফ্রেজ যদি যুক্ত থাকে তখন কিন্তু ব্র্যাকেটের ভার্ব পাস্ট ফর্মের হয়ে থাকে। তো এখন যদি একটা উদাহরণ দেখি, যদি লিখি আই ফ্যান্সি আই টার্ন পেল, অর্থাৎ আই ফ্যান্সি আই টার্ন পেল। তো এখানে ফ্যান্সি যুক্ত থাকার কারণে কিন্তু এই ফ্যান্সি ওয়ার্ডটা যুক্ত থাকার কারণে কিন্তু এখানে মূল যে ব্র্যাকেটের ভাবটা রয়েছে সেই ভাবটি কিন্তু পাস্ট ফর্ম হবে। যদি লিখি যে আই ফ্যান্সি আই টার্ন পেল, অর্থাৎ আই ফ্যান্সি আই টার্ন পেল, এখানে মূল ভার্বের সাথে যদি লিখি ভার্ব, মূল ভার্বের সাথে কিন্তু ভার্ব কিন্তু পাস্ট ফর্মের হবে। তো এখন আমরা 20 নম্বর নিয়মে আলোচনা করব। এই নিয়মে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর স্থলে কিন্তু ওয়ার বসে, অর্থাৎ এই সকল ওয়ার্ড বা ফ্রেজগুলো ওয়ার্ড যদি যুক্ত থাকে তখন কিন্তু ভার্বের টু বি এর স্থানে কিন্তু ওয়ার বসে। যদি লিখি আই, যদি একটা উদাহরণ দিই যে আই উইশ আই টু বি এ কিং, অর্থাৎ আই উইশ আই টু বি এ কিং, এখানে কিন্তু টু বি যুক্ত আছে, এই টু বি স্থানে কিন্তু ব্র্যাকেটে টু বি স্থানে কিন্তু ওয়ার বসে। যদি লিখি আই উইশ আই ওয়ার এ কিং, অর্থাৎ যদি রাইট ফর্ম ভার্বে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অ্যাজ দ্য উইশ থাকে তখন এই যে এখানে উইশ যুক্ত আছে, অ্যাজ ইফ অ্যাজ দ্য উইশ থাকলে সেই ব্র্যাকেটে টু বির সাথে কিন্তু আমরা টু বি পরিবর্তে কিন্তু আমরা ওয়ার বসাতে পারি, অর্থাৎ ওয়ার বসাতে হবে এই নিয়ম অনুযায়ী। তো আমরা এখন 21 নম্বর নিয়মের দিকে দেখব। তো 21 নম্বর নিয়মে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থাৎ কি বলা হয়েছে যে অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে এর পরের অংশ হবে, প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে এর পরের অংশ হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এর পরের অংশ কি হবে, পরের অংশ হবে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু এর পরের অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে দুইটা হলো একে অপরের বিপরীত মতো, অর্থাৎ যদি অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ সিম্পল টেন্স হতে হবে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে এর পরের অংশ হবে সিম্পল পাস্ট, আর যদি প্রথম অংশ যদি হয়
সিম্পল পাস্ট, তাহলে এর পরের অংশ হবে সিম্পল, এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি একটা উদাহরণ দেখি, যে হি স্পিক্স as though he understand everything, অর্থাৎ he speaks as though he understand everything, অর্থাৎ সে এমন ভাব করে যে সে সবই বুঝে। তো এখানে ব্র্যাকেটে হলো আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে অ্যাজ দো এর প্রথম অংশটা কোন টেন্সে আছে। অ্যাজ দো এর প্রথম অংশটা এখানে রয়েছে হি স্পিক্স। হি স্পিক্স কি? হি স্পিক্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা কি শিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হলো হি স্পিক্স, he speaks as though he understood everything. He speaks as though he understood everything. তো এইভাবে এই নিয়মটি ব্যবহার করতে হবে। তো আমরা এখন 22 নম্বর নিয়মে আসছি। এই নিয়মে কি বলা হয়েছে? এই নিয়মে বলা হয়েছে যে এভরি ইচ বা ওয়ান অফ যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে তখন কিন্তু তার সাথে কিন্তু তার ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, অর্থাৎ তার ভার্বগুলো কিন্তু সিঙ্গুলার হয়। অর্থাৎ এভরি ইচ এবং ওয়ান অফ এই তিনটি ভার্ব যুক্ত থাকে তাহলে তার তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখব যে যদি দেখি উদাহরণটা যদি দেখি যে ওয়ান অফ দ্য বয় বি one of the boy be have one of the boy be absent yesterday, অর্থাৎ ছেলেদের মধ্যে বা ছেলেদের মধ্যে যে কোনো একজন ছেলে বা বালক অনুপস্থিত ছিল গতকাল। তাহলে এখন আমরা যেহেতু এখানে ওয়ান অফ ব্যবহৃত হয়েছে তাহলে কিন্তু এখানে কি বসবে? এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। ভার্ব কোনটা? যে এই বি ভার্ব, এই বি ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। যদি লিখি তাহলে ওয়ান অফ দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ এভাবে যদি এভরি ইচ ওয়ান অফ যুক্ত থাকে তখন কিন্তু তার ভার্ব সিঙ্গুলার হবে। তো এখন আমরা দেখবো 23 নম্বর নিয়মে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ক্যান, কুড, মে, মাইট, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এই সকল ওয়ার্ডগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু আমরা সেই মূল ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব। অর্থাৎ তো প্রথমেই এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। এই যদি একটা উদাহরণ দিই যে ইউ মে
meet me tomorrow, অর্থাৎ you may meet me tomorrow। তো এখন এই ওয়ার্ডটা যে দেওয়া আছে, এই ওয়ার্ডটায় অর্থাৎ ইউ মে মিট মি টুমরো, অর্থাৎ এখানে দেওয়া হলো, তাহলে এর এর রাইট ফর্ম ভাবও কিন্তু অপরিবর্তিত হবে, অর্থাৎ ইউ মে মিট মি টুমরো। অর্থাৎ এখানে সেন্টেন্সটি যদি মি, মাইট, শ্যাল, শুড যাই থাকুক না কেন, সেই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। যেহেতু এখানে সেন্টেন্সটা অলরেডি প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু এখানে আর পরিবর্তন করিনি, যা ছিল তাই বসিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে যদি ক্যান কুড থাকার পর যদি এখানে পাস্ট ফর্ম থাকতো, তখন কিন্তু এখানে পাস্ট ফর্ম চেঞ্জ হয়ে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হতো। তো এই সকল ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু আমাদের সেই মূল ভার্বটা রয়েছে, মূল ভার্ব, যেমন এখানে মিট হলো একটা মূল ভার্ব, এই মিট ভার্বটি হলো মূল ভার্ব, এই ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। তো এখন আমরা 24 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। এই নিয়মে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশ অর্থাৎ মেন ক্লজটির ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটের ভার্ব, প্রথমে জানতে হবে যে ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে, সেই ভার্বটির পূর্বের অংশ অর্থাৎ মেইন ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, মেইন ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এবং পরের অংশ যদি কোনো সময়, যেমন নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি কোনো সময়ের যদি উল্লেখ থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড বা শুড বসে, এবং এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটিও কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ এখানে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশ পাস্ট টেন্সে আছে কিনা, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের পূর্ব অংশ অর্থাৎ মেইন ক্লজটি কি পাস্ট টেন্সে আছে কিনা। যদি পাস্ট টেন্সে থাকে এবং তার পরের অংশে যদি কোনো নির্দিষ্ট সময়বাচক সময় থাকে, নির্দিষ্ট সময়বাচক শব্দ থাকে, যেমন দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট মান্থ, এরকম যদি ওয়ার্ড যুক্ত থাকে, তখন কিন্তু সেই ভার্বটির পূর্বে কিন্তু আমাদেরকে বসাতে হবে উড বা শুড বসাতে হবে, এবং এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে। তো এখানে একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের। তো এই উদাহরণটি দেখতে পাও কিনা দেখি। তো এই উদাহরণে বলা হয়েছে যে হি সেড দ্যাট হি গো টু হোম টুমরো, অর্থাৎ সে বলছে যে সে আগামীকাল বাসায় চলে যাবে। তো এখানে হি সেড দ্যাট, এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে পাস্ট টেন্স আছে কিনা। হি সেড দ্যাট অর্থাৎ সে বলল, এরপর তো এখানে আমাদের অর্থাৎ হি সেড দ্যাট, এটা কিন্তু মেইন ক্লজ। হি সেড দ্যাট হলো এখানে মেইন ক্লজ, অর্থাৎ হি সেড দ্যাট হি গো টু হোম টুমরো, অর্থাৎ এখানে কিন্তু একটা সময়বাচক শব্দ উল্লেখ আছে, যেমন নেক্সট ডে, এখানে কিন্তু টুমরো না থেকে নেক্সট ডে বসতে পারতো, অর্থাৎ এখানে যদি টুমরো লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো সময়কে বোঝালেই হবে। অর্থাৎ হি সেড দ্যাট হি গো টু হোম টুমরো বা নেক্সট ডে, অর্থাৎ এখানে কিন্তু তাহলে একটা উড যুক্ত হবে। এই গো একটা ভার্ব, এই ভার্বটির পূর্বে কিন্তু উড যুক্ত হবে, যেহেতু সময়বাচক শব্দ যুক্ত আছে, এবং এটার মেইন ক্লজ কিন্তু পাস্ট টেন্সে আছে। হি সেড দ্যাট,
সেট দ্যাট কিন্তু পাস্ট টেন্স আছে। এখন আমরা যদি লিখি হি সেড, এর রাইট ফর্ম ভার্বটা লিখি যে হি সেড দ্যাট হি উড, এখানে কিন্তু ব্র্যাকেটের যে অংশটা থাকবে এই নিয়মের ক্ষেত্রে সেই ব্র্যাকেট অংশ কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে, অর্থাৎ এখানে গোই থাকবে, গো টু হোম, টুমরো, টুমরো বা নেক্সট ডে টুমরো প্রায় দুটো একই, অর্থাৎ এইভাবে আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখন 25 নম্বর নিয়মে কি দেখতে পাচ্ছি? এই নিয়মে দেখতে পাচ্ছি যে এম ইজ আর ইত্যাদি টু বি ভার্বের পর যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ যদি সেন্টেন্সে যদি এম ইজ আর যুক্ত থাকে তখন এর প্যাসিভ ভয়েস যখন করব তখন কিন্তু এর যে ব্র্যাকেটের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল হয়। এখন আমরা একটা সেন্টেন্স দেখছি, এখানে একটা উদাহরণ দেখছি যে হিজ পকেট হ্যাজ বিন টিয়ার, অর্থাৎ এখানে কিন্তু হিজ পকেট হ্যাজ বিন টিয়ার, অর্থাৎ অ্যামিজার এখানে ওয়াজ ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যার, অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়্যার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ এখানে কিন্তু ওয়াজ ওয়্যার আছে, অ্যামিজার ওয়াজ ওয়্যার এর টু বি ভার্ব, অর্থাৎ এখানে কিন্তু হিজ পকেট হ্যাজ বিন টোল্ড, এখানে যে ব্র্যাকেটের ভাব রয়েছে এই ভাবে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। এখন যদি লিখি হিজ পকেট হ্যাজ বিন টোল্ড, এরপর আরেকটা উদাহরণ যদি দেই, যদি এই বুকটা হলো এই উদাহরণটা হলো হিজ বুক ওয়াজ প্রিন্ট in time, অর্থাৎ his book was print in time। এখন যদি এখানে কিন্তু was যুক্ত আছে, তো এখানে কি বসবে? এখানে কিন্তু was থাকার কারণে হবে his books were printed in time, his book was printed in time বসবে এখানে। এখানে হিজ বুক না লিখে কিন্তু আমরা দা বুক লিখতে হবে, দা বুক লিখলেই একটু ভালো হবে, তাহলে দা বুকস ওয়ার, অর্থাৎ the books were printed in time। তো এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আবার দ্য বুক ওয়ার প্রিন্টেড ইন টাইম এমন কিন্তু হয়, দ্য বুক এখানে যদি এস যুক্ত থাকে তখন কিন্তু ওয়ার, দ্য বুকস ওয়ার হবে, আর যদি এস যুক্ত না থাকে তাহলে কিন্তু এখানেও ওয়াজ বসতো, এটা মনে রাখতে হবে। তো এখানে আমরা 27 নম্বর নিয়ম দেখব, যেখানে বলা হয়েছে যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপরটি সিম্পল ফিউচার টেন্স হবে, অর্থাৎ ইফ। তো এখানে ইফ ক্লজটা কি রয়েছে? এই পুরোটা কিন্তু একটা ক্লজ, এটা একটা ক্লজ, তাহলে ইফ ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপরটা সিম্পল ফিউচার টেন্স হবে, অর্থাৎ ইফ ক্লজটা এখানে সিম্পল, এখানে হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এর পরেটা কি হবে? সিম্পল ফিউচার টেন্স হবে। তো যদি লিখি ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল
প্রসপার ইন লাইফ, অর্থাৎ ইউ উইল, এভাবে যদি ইফের ক্লজটা যদি ইফ যে ক্লজে রয়েছে সেই ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তখন কিন্তু এর পরের অংশটা কিন্তু পরের ক্লজটি বা পরের অংশটি কিন্তু সিম্পল ফিউচার টেন্স হবে। তো এখন আমরা 27 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মে বলা হয়েছে যে ইফ প্লাস সিম্পল প্লাস, এই নিয়মটার একটা স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারটি মনে রাখতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। তো পাস্ট কন্ডিশনাল কি, যে সাবজেক্ট প্লাস উড মাইট কুড প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড মাইট কুড এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এই নিয়মটা কি, এই নিয়মটা হলো মূলত এখানে বলা হয়েছে যে ইফ ক্লজটি যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ ইফ ক্লজটা কিন্তু যদি সিম্পল পাস্ট টেন্স রয়েছে, কিন্তু এখানে পাস্ট টেন্স, অর্থাৎ ইফ যে ক্লজটা রয়েছে, এই ইফ ক্লজটা রয়েছে, এই ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু প্রিন্সিপাল ক্লজটি ও প্রিন্সিপাল ক্লজের অপর অংশটি সাবজেক্টের পরে মাইট কুড উড বসে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ মাইট উড কুড বসে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসে। তো প্রথমে আমাদের কি খেয়াল রাখতে হবে, যে প্রথমে আমরা দেখব যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব বসাও। তো অ্যাপ্রোপ্রিয়েট রাইট ফর্ম অফ ভার্ব বসাতে বলেছে। তো আমরা এখানে দেখি যে ইফ কোন টেন্সে রয়েছে, ইফ ক্লজটি কোন টেন্সে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ইফ ক্লজটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এর প্রিন্সিপাল ক্লজটির অপর অংশ, তাহলে এর প্রিন্সিপাল ক্লজটা রয়েছে, এর অপর অংশটা হলো এই যে এটা হলো এটার অপর অংশ, প্রিন্সিপাল ক্লজের অপর অংশ হলো এই অংশটা। তো অপর অংশের সাবজেক্ট হলো এটা, আই হলো অপর অংশটির সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে কিন্তু মাইট কুড বা উড বসবে, বসে কিন্তু সেই যে ভার্ব রয়েছে হেল্প ভার্বটা, এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে এটা সলভ করি, যে যদি লিখি ইফ হি কেম, যদি সে আসতো, আই উড, যেহেতু এখানে এটা হলো পাস্ট ইনডিফিনিট, যেহেতু ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, সেহেতু এর পর অংশের সাথে এর পরের অংশের ভার্বের সাথে উড যুক্ত হবে, উড কুড বা মাই যে কোনো একটাই যুক্ত হবে এবং মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে আই উড হেল্প হিম, অর্থাৎ যদি সে আসতো তাহলে আমি তাকে সাহায্য করতাম। তো বন্ধুরা 28 নম্বর নিয়মে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ইফ প্লাস, এখানে বলা হয়েছে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল টেন্সগুলো রয়েছে, যেমন সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ব্র্যাকেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। অর্থাৎ এটা হলো এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে, এই পুরো স্ট্রাকচারটা এখানে দেওয়া হয়েছে, পুরো স্ট্রাকচারটা হলো এটার নিয়ম। এই নিয়মটা হলো পুরো স্ট্রাকচারটা, অর্থাৎ এই স্ট্রাকচারটারই ব্যাখ্যা এখানে রয়েছে। অর্থাৎ স্ট্রাকচারটা কি, অর্থাৎ ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে এর অপর অংশটা, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি কিন্তু সাবজেক্টের পরে মাইট হ্যাভ কুড হ্যাভ উড হ্যাভ বসে এবং ব্র্যাকেটের ভার্বটি কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। অর্থাৎ এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে যে ইফ হি হ্যাড সিন মি হি কল মি, অর্থাৎ এখানে যদি লিখি ইফ হি হ্যাড সিন মি, অর্থাৎ এখানে কিন্তু ইফের পরে কিন্তু ইফযুক্ত ক্লজটা কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে এর পরের অংশটা কিন্তু পাস্ট, এর পরের যে অংশটা রয়েছে সেই অংশের মূল ভাবটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে এবং তার আগে কিন্তু উড হ্যাভ বসবে। তো
তাহলে এখন যদি লিখি যে if he had seen me he might have called me, অর্থাৎ যদি সে আমাকে দেখতো তখন কিন্তু সে আমাকে কল দিত অবশ্যই। অর্থাৎ 29 নম্বর নিয়মে কি বলা হয়েছে, এই নিয়মে বলা হয়েছে যে হেড প্লাস সাবজেক্ট, অর্থাৎ এই নিয়মে যদি কোনো সেন্টেন্সের প্রথমে হেড থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে, এরপর যদি পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে অপরটি পারফেক্ট কন্ডিশনাল হয়। তাহলে এর অপরটি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ সাবজেক্টের পর যদি would have, could have, might have বসে এবং প্লাস ভার্বটির এবং প্লাস ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন যদি লিখি had I been a rich man, অর্থাৎ এখানে কি প্রথমে হেড থাকবে, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হেড, প্রথমে এরপর হলো সাবজেক্ট হ্যাড আই, এরপর পাস্ট পার্টিসিপল হলো বিন এ রিচ ম্যান, হলো আই উড হ্যাভ, অর্থাৎ এর পরের ক্লজটার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ বসবে। তাহলে লিখি যে আই উড হ্যাভ, আর এরপর হলো যে মূল ভাবটা রয়েছে সেই মূল ভাবটার পাস্ট পার্টিসিপল হবে। এখানে দেওয়া আছে যে ব্র্যাকেটের মূল ভাবে পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ব্র্যাকেটের মূল ভাব হলো হেল্প, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল হলো হেল্প দ্য পুর, আই উড হ্যাভ হেল্প দ্য পুর। তো এইভাবে আমরা 29 নম্বর নিয়মটি বুঝতে পারলাম। তো 30 নম্বর নিয়মটা কি বলা হয়েছে, এই নিয়মে বলা হয়েছে যে দুইটি ক্লজের মধ্যে যেটিতে ইফ প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটা থাকে, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানে দেখছি যে এখানেও দেখতে পাচ্ছি যে প্রথমে ইফ আছে, এরপর সাবজেক্ট আছে, এরপর ওয়ার্ড আছে। ওয়ার্ড যদি থাকে তাহলে এর পরের প্রিন্সিপাল ক্লজটার সাবজেক্টের পরের প্রিন্সিপাল ক্লজ হলো এটা, এই ক্লজটার সাবজেক্টের পরে, এই সাবজেক্টটা হলো আই, এই সাবজেক্টের পরে কিন্তু মাইট বা মাইট হ্যাভ, উড বা উড হ্যাভ, কুড বা কুড হ্যাভ বসে এবং ব্র্যাকেটের ক্রিয়ায় কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। যদি লিখি রাইট ফর্ম ভার্বটা যদি করি যে ইফ আই ওয়ার এ বার্ড, আই এখানে কিন্তু উড বসবে, যে আই উড ফ্লাই, অর্থাৎ এখানে কি বসেছে যে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে ইফের পরে কী রয়েছে। ইফের পরে কিন্তু এখানে এই নিয়মের স্ট্রাকচার অনুযায়ী ইফের পরে যদি প্রথমে যদি ইফ থাকে, ইফের পরে যদি আই থাকে, ইফের পরে আই আছে, এরপরে যদি ওয়্যার থাকে, তখন আমাদের এর পরের যে প্রিন্সিপাল ক্লজটি রয়েছে, এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কিন্তু উড মাইট বা কুড বসবে, আবার মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভও বসতে পারে। তারপর কিন্তু ফ্লাই বসবে, ফ্লাই যে মূল ভাব রয়েছে সেই মূল ভাবে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে। তো এটাই হলো এই নিয়মটি। তো এখন আমরা 31 নম্বর নিয়মে এসেছি। এই নিয়মে কি বলা হয়েছে, এই নিয়মে বলা হয়েছে যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে যদি এখনো চলছে বোঝায়, তখন কিন্তু সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে বলা হয়েছে যে আই স্লিপ, এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলে বলা হয়েছে যে আই স্লিপ ফর 3 hours, তাহলে এটার রাইট ফর্ম ভার্ব হবে আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 hours, I have been sleeping for 3 hours, আমি 3 ঘন্টা যাবত ঘুমাচ্ছি। তো বন্ধুরা এখানে 32 নম্বর নিয়মে বলা হয়েছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট এই সকল ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে, ইত্যাদি ভার্ব, এই সকল ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে, এই সকল ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে, তখন কিন্তু ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ তখন ব্র্যাকেটের ভার্বটি কিন্তু পাস্ট পার্টিসিপল হয়। এখন যদি একটা উদাহরণ দিই যে আই গট দ্য ডোর ক্লোজড
by him. I got the door. I got the door closed by him. অর্থাৎ এখানে ক্লোজড হবে। এই ক্লোজ ভার্বটার এখানে পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এই সকল ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ পজিটিভ ভার্ব কি এটা আমি পূর্ববর্তী ভিডিওতে ভার্বের সম্পর্কিত একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে সেই ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা এখন আমি 33 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মে বলা হয়েছে যে লিস্ট যুক্ত সেন্টেন্সে লিস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে কিন্তু শুড বা মাইট বসে। অর্থাৎ এখানে যদি দেখি যে হি রিড মোর লিস্ট হি ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ লিস্ট যুক্ত সাবজেক্ট হলো হি এর পরে কিন্তু শুড বা মাইট বসে। এখন যদি লিখি যে হি রিড মোর লিস্ট he should fail in the exam. He should fail the exam. অর্থাৎ সে ভালো করে পড়াশোনা করছে যদি না তার পরীক্ষায় ফেল হওয়ার ইচ্ছা থাকে, বা he read more list he should fail the exam। যদি না সে ভালো করে পড়াশোনা করে সে পরীক্ষায় ফেল করবে। 34 নম্বর নিয়মের মধ্যে আমরা দেখছি যে হোয়াইলের ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে, ক্রিয়ার সাথে লিখছি, সরি এখানে ক্রিয়া থাকে হবে, অর্থাৎ হোয়াইলের ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে কিন্তু আইএনজি যোগ হয়। কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট থাকলে হোয়াইল অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়। এখন দেখছি হোয়াইলের পর যে সাবজেক্ট থাকে এখানে উই বসবে, অর্থাৎ হোয়াইল ওয়াকিং দ্য স্টেশন। কিন্তু হোয়াইলের পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এখন যদি লিখি যে হোয়াইলের ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে, হোয়াইলের পর কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি আছে, এখানে ওয়াক ক্রিয়াটি রয়েছে, তার সাথে কিন্তু আইএনজি যোগ হয়। এখন হোয়াইলের পরে নিয়ম অনুযায়ী আছে যে এই যে হোয়াইল থাকবে সেই হোয়াইলের পরে যদি ক্রিয়া থাকে, এখন ক্রিয়া আছে, ক্রিয়াটি হলো ওয়াক, তাহলে এই ওয়াকের সাথে আইএনজি যোগ হবে। হোয়াইল ওয়াকিং ইন দ্য স্টেশন আই মেট হিম, অর্থাৎ হোয়াইল ওয়াকিং ইন দ্য স্টেশন আই মেট হিম। এইভাবে হোয়াইলের পর যদি কোনো হোয়াইলের পরে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো ক্রিয়া থাকে তবে তার সাথে আইএনজি যোগ হয়। কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখন আমরা 35 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে কোন ভার্বটি ব্যবহৃত হবে তার তার পার্সন এবং সাবজেক্টের নাম্বার অনুযায়ী ব্যবহৃত হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে দ্য প্রাইস অফ রাইস বি কস্টলি, তাহলে এখানে কি হবে, ইজ বসবে, দ্য প্রাইস অফ রাইস ইজ কস্টলি। তো এইভাবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয় তাহলে সেই ভার্বের কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। তো এইভাবে আমরা তার প্রয়োগটা দেখলাম।
তো এখন আমরা দেখছি যে 36 নম্বর নিয়মে বলা হয়েছে যে একই দৈর্ঘ্য পরিমাপ বা যদি স্থান বোঝায়, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান যদি বোঝায়, তখন কিন্তু সাবজেক্ট যদিও দেখতে প্লুরাল হয় তবুও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে কিন্তু বলা হয়েছে যে 50 মাইলস, এখানে কোনো সিঙ্গেল মাইল, এখানে কোনো 1 মাইল বলা হয় নাই বা সিঙ্গেল মাইল বলা হয়নি, এখানে বলা হয়েছে যে 50 মাইলস। 50 মাইলস বি এ লং ওয়ে, অর্থাৎ যদিও এখানে সাবজেক্টটি 50 মাইল একে দেখতে প্লুরাল মনে হয়েছে তবুও কিন্তু এখানে ভাব কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ 50 মাইলস ইজ এ লং ওয়ে, অর্থাৎ 50 মাইলস ইজ এ লং ওয়ে, ইজ বসবে এখানে। তো আজকে সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে কোনো সেন্টেন্স যদি 3 দ্বারা শুরু হয়, 3 নাকি, হ্যাঁ, কোনো সেন্টেন্স যদি 3 না, এখানে সরি 3 হবে না, এখানে কোনো সেন্টেন্স যদি দেওয়া দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ার এর পরে প্লুরাল নাম্বার বসে। এখন যদি একটা উদাহরণ দিই যে দেয়ার বি এ হাই স্কুল ইন ইউর ভিলেজ, অর্থাৎ দেয়ার বি এ হাই স্কুল, এখানে কি বলা হয়েছে যে এ হাই স্কুল, এ হাই স্কুল দ্বারা কি বোঝানো হয়েছে যে এ হাই স্কুল দ্বারা বোঝানো হয়েছে যে একটি মাত্র উচ্চ বিদ্যালয় বা একটি মাত্র হাই স্কুল রয়েছে গ্রামের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এ হাই স্কুল, অর্থাৎ একটি বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তাহলে এখানে কি বসবে যে দেয়ার ইজ বসবে এখানে, যেহেতু সিঙ্গুলার বোঝানো হয়েছে, অর্থাৎ সেন্টেন্সে যদি 3 দ্বারা শুরু হয়ে যদি সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার কি যে এ হলো সিঙ্গুলার, অর্থাৎ দেয়ার দ্বারা শুরু হয়ে যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু তখন 3 এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব কি ইজ, অর্থাৎ দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ 2 এর মাধ্যমে আজকে আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে 37টি নিয়ম নিয়ে আলোচনা করলাম সবগুলো নিয়ে আলোচনা করা শেষ হলো। তো রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটি হলো যে আমাদের টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। টেন্স সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা এখানে তা ব্যবহার করতে পারবো না, কারণ রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু টেন্সের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ টেন্স না জানলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তো প্রথমে আমাদের টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। টেন্স সম্পর্কে যখন আমরা ভালো ধারণা পাবো তখন আমি যে 37টি নিয়ম নিয়ে আলোচনা করলাম সেই নিয়মগুলো আমরা ধীরে ধীরে আয়ত্ত করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওতে দেখছো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।